নমস্কার, অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ছোট গল্প ও উপন্যাস পাঠ করে থাকি। এই ধরনের কন্টেন্ট যদি আপনি শুনতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আমাদের চারপাশে এমন কিছু সম্পর্ক থাকে যে সম্পর্কের সমীকরণ ঠিক আর পাঁচটা সম্পর্কের মতো হয় না। আজকে সেরকমই একটি গল্প আপনাদের জন্য রইল। আজকে আপনাদের জন্য রইল সুচিত্রা ভট্টাচার্যের লেখা অচেনা ত্রিভুজ গল্পটি। সকালটা আজ হোটেলে শুয়ে বসেই কাটানোর ইচ্ছে ছিল বিকাশের, একা, কোনো হট্টগোল ছাড়াই। টানা প্রায় 1.5 দিন ট্রেন জার্নি করে কাল সন্ধেয় পুনে পৌঁছেছেন। হোক না এসি কোচ, তবু যাত্রার একটা ধকল গেছে তো। তার উপর ভক্ত পাঠকের দল অনেক রাত অবধি ঘিরেছিল তাকে, বক 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 বক, এই প্রশ্ন সেই প্রশ্ন। আজও তো দুপুরে বেরোতে হবে, ফেরা কখন তার ঠিক নেই। 70 বছর বয়স হলো, শরীর তো এখন একটু জিরেন চাই, খানিক নিরিবিলিও। তার সেই নিখাত অবসরটুকুই বা মিলল কই? ব্রেকফাস্ট সেরে সবে কফির পেয়ালায় চুমুক দিচ্ছেন, দরজায় দর্শন প্রার্থী। টকটক শব্দ বাজিয়ে প্রায় ঢুকেই পড়েছে ঘরে। জিজ্ঞাসু চোখে লোকটাকে দেখলেন বিকাশ। ফর্সা, রোগা, লম্বা, বয়স 45-এর আশেপাশে। চোখে মোটা কাঁচের চশমা, এক মাথা কোকড়া চুলে সাদা কালো ছোপ। বিনীত ভঙ্গিতে লোকটা বলল, আপনাকে একটু বিরক্ত করতে পারি? মনের অসন্তোষ মুখে সহজে ফুটতে দেন না বিকাশ। ভদ্রতা করে বললেন, আরে না, ঠিক আছে, আসুন। সোফায় বসেছে লোকটা, একটু যেন জড়সড় ভাবে তাকাচ্ছে ইতিউতি। বিকাশ বললেন, আপনাকে তো ঠিক চিনলাম না। আমি হিমাদ্রি রায়। লোকটা ঢোক গিলল। আমি ক্রেস্টির একজন সদস্য, অর্থাৎ পুনের যে সংগঠনটি আজ বিকেলে বিকাশকে সংবর্ধনা জানাবে, এ তাদেরই একজন। বিকাশের মুখে অল্প হাসি ফুটল। বুঝেছি, সাহিত্যপ্রেমী। না, ঠিক তা নয়। সাহিত্যের সঙ্গে আমার খুব একটা যোগাযোগ নেই। গল্প উপন্যাস আমার পড়া হয়ে ওঠে না। এখানকার মাতা জিজাবাই কলেজে আমি বটানি পড়াই। তবে ক্রেস্টি তো বাঙালিদের ক্লাব, তাই ওদের সঙ্গে আছি। ও, বিকাশ যথেষ্ট অবাক। তা উদ্ভিদ বিজ্ঞানী আমার কাছে? আমার একটা কৌতূহল ছিল দাদা। হিমাদ্রি হাত কচলাচ্ছে। সবার সামনে তো জিজ্ঞেস করা যায় না, তাই একটু আলাদা করে, যদি কিছু মাইন্ড না করেন। হেজিটেট করছেন কেন, বলে ফেলুন না। এই যে আপনারা গল্প টল্প লেখেন, বিকাশ গলা ঝাড়ল, ওগুলো কি মন গড়া? মানে? একটু ধন্দে পড়েই জিজ্ঞেস করছি দাদা। চরিত্রগুলো আপনারা কোত্থেকে পান? শুধুই কি কল্পনা থেকে তৈরি, না এরা আপনাদের চোখে দেখা? সবই মিশে থাকে। কিছুটা হয়তো চোখে দেখি, কিছুটা কানে আসে, বাকিটা হয়তো আন্দাজ করে নিই। বলে বিকাশের চোখ শুরু। তা হঠাৎ এই প্রশ্ন? আপনার তো সাহিত্যে ইন্টারেস্ট নেই? সত্যি নেই দাদা, অন্তত একদিন তো ছিল না। ইদানিং বুঝি আগ্রহটা গজিয়েছে? হ্যাঁ, একটু একটু, হঠাৎই। হিমাদ্রি একটু থেমে গেল, তারপর বলল, আপনি নিশ্চয়ই জানেন আজ ক্রিস্টির পক্ষ থেকে আপনার লেখা একটা নাটক মঞ্চস্থ করা হবে। হুম, আমার লেখা নাটক নয়, আমার কাল প্রতিমা উপন্যাসের নাট্যরূপ। বেশ, তাই ওই নাটকটার রিহার্সাল দেখতে দেখতেই হিমাদ্রি নড়ে বসল। জানেন দাদা, ওটা হুবহু আমারই জীবন। দেখে আমি খুব চমকে গেছি। এবার আর বিকাশ তেমন বিস্মিত হলেন না। এই ধরনের উক্তি তার কান সাওয়া। লেখক জীবনের গোড়ার দিকে এসব শুনে রীতিমতো রোমাঞ্চিত বোধ করতেন। এখন আর বিশেষ তাপ উত্তাপ জাগে না। চারপাশের চেনা পৃথিবীটাকে নিয়েই তো লেখেন তিনি, কারোর না কারোর জীবনের সঙ্গে তা মিলতেই পারে। আলগাভাবেই বললেন, এমন তো ঘটেই হিমাদ্রিবাবু, জাস্ট কোইন্সিডেন্স। তাই কি? হিমাদ্রি যেন জবাবটাই সন্তুষ্ট হলো না। আপনার গল্পের নায়কও একজন প্রফেসর,
সে একদিন এক ছাত্রীর প্রেমে পড়ে বউ বাচ্চা ছেলে চলে গিয়েছিল। সমাজ সংসারকে কাঁচকলা দেখিয়ে লিভ টুগেদার করতো মেয়েটির সঙ্গে, কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা টিকলো না। মোহ ভাঙতেই অধ্যাপককে পরিত্যাগ করলো মেয়েটি। অধ্যাপকের তখন না ঘরকা না ঘাটকা অবস্থা, বাড়িতে ফেরার মুখ নেই, এদিকে একা একা থাকতে থাকতে পাগল হয়ে যাচ্ছে। হঠাৎই ওই সময় তার মারাত্মক অসুখ, দেখাশোনা করার কেউ নেই। তখন বউই খবর পেয়ে নিজে থেকে এসে তাকে হাসপাতালে ভর্তি করে দিল। দেখতেও আসতো রোজ, কিন্তু সুস্থ হওয়ার পর তাকে বাড়িতে নিয়ে গেল না, ফেরত পাঠিয়ে দিল সেই একাকিত্বের ডেরায়। প্রত্যেকটি ঘটনা আমার লাইফের সঙ্গে লাইনে লাইনে মিলে যায়। এতখানি সাদৃশ্য কি শুধুই কাকতালীয় হতে পারে? কেন নয়? বিকাশ গম্ভীর হতে গিয়েও হেসে ফেললেন। আমি তো সত্যি আপনার গল্প জানতাম না, এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার স্ত্রী বা ছাত্রী কাউকেই আমি দেখিনি কোনো দিন, চিনিও না। কিন্তু এতটা সিমিলারিটি, এমনকি স্বামী স্ত্রীর ডায়লগগুলো পর্যন্ত। আমি বউকে ছেড়ে চলে যাওয়ার সময় যা যা বলেছিলাম, আমার ছাত্রীর সঙ্গে আমার যে ভাষায় ঝগড়া হয়েছিল, মল্লিকা আমাকে হাসপাতালে যা যা বলতো, প্রত্যেকটি কি করে একরকম হয়? হিমাদ্রির বাচনভঙ্গি একদমই অধ্যাপক সুলভ নয়, বরং যেন তাতে ছেলে মানুষ ভাবটাই প্রকট। চরিত্র হিসেবে বেশ চিত্তাকর্ষক মনে হচ্ছে বিকাশে। একটু একটু কৌতূহল জন্মাচ্ছে। নিজের মুখে নিজের স্খলনের গল্প শোনাচ্ছে এক অধ্যাপক, এমনটা তো বড় একটা দেখা যায় না। মুচকি হেসে বললেন, খুবই অদ্ভুত লাগছে, তাই না? শুধু অদ্ভুত নয় দাদা, অবিশ্বাস্য। তাহলে বলি শুনুন। বিকাশ সোফায় হেলান দিলেন, হাত বাড়িয়ে টানলেন সিগারেটের প্যাকেট, ধরালেন, লাইটারটা ঘোরাতে ঘোরাতে বেশ অহংকারী স্বরে বললেন, এরকম হয়, আমরা এরকমটা পারি। একে কি বলে জানেন তো? লেখকের অন্তর্দৃষ্টি। আমরা যখন কয়েকটা চরিত্র নিয়ে একটা কাহিনী নির্মাণ করি, তখন আমাদের 3টে দিক খেয়াল রাখতে হয়। প্রথমত, চরিত্রের গঠনে যেন সাফিসিয়েন্ট যুক্তি থাকে। সেকেন্ডলি, সম্পর্কের ফাঁক ফোকরগুলো যেন সঠিকভাবে অনুভব করা যায়। আর 3 নম্বর, চরিত্রের মনের সব কথা যেন ঠিকঠাক পড়তে পারি, উইথ অল দ্য প্লাস অ্যান্ড মাইনাস পয়েন্টস। হিমাদ্রি বিড়বিড় করে বলল, আপনি তা নিখুঁতভাবে পেরেছেন। বিকাশের হাসি চওড়া হলো। এটাকেই বলে লেখকের তৃতীয় নয়ন। হিমাদ্রি চুপ করে গেল, মাথা নামিয়ে কি যেন ভাবছে। হঠাৎই ফোঁস করে দীর্ঘশ্বাস ফেলল একটা, তারপর মৃদু স্বরে বলল, আপনাকে একটা কথা জিজ্ঞেস করব? কি? আমাকে আপনার কেমন লোক বলে মনে হয়? বিকাশ চোখ পিটপিট করলেন। আপনাকে না আমার নায়ককে? দুজনকেই। 2-1 সেকেন্ড চিন্তা করলেন বিকাশ। সরাসরি কোনো মানুষকে পুরুষ বাক্য শোনাতে কেমন বাধো বাধো ঠেকে। মনে মনে কথা সাজিয়ে নিয়ে বললেন, আমার নায়ক এক অতি দুর্বল চিত্তের মানুষ। কোনো সিদ্ধান্তে স্থিত হওয়ার মতো মনের জোর তার নেই। সেই একই সঙ্গে আবেগতাড়িত এবং রিপুতাড়িত পুরুষ। আপনিও সম্ভবত যেটা পান সেটা চান না, আর আপনি যা পান না তার জন্য মনে মনে ছটফট করতে থাকেন। সেটা তো খারাপ, তাই না? ভালো খারাপের কিছু নেই, এটা আপনার নেচার। হিমাদ্রি মাথা দোলালো। আর আমার স্ত্রী, মানে আপনার নায়িকা, তাকে আপনি কি চোখে দেখেন? বিকাশ এবার মজা পেলেন একটু। জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন জুড়লেন, তার আগে আপনি বলুন তো, সেই মহিলা সম্পর্কে আপনার কি ধারণা? চশমাটা ঠেলে চোখে চাপালো হিমাদ্রি, ভুরু কুঁচকে বলল, আমার তো মনে হয় সে ইজ কোয়াইট নর্মাল। সে যা যা করেছে তাই তাই করাটাই তো স্বাভাবিক মানুষের লক্ষণ। যে হাজব্যান্ড ছাত্রীকে এলোপ করে নিপাত্তা হয়ে যায়, তার সম্পর্কে কোনো দুর্বলতা না থাকাই তো উচিত। তবু এত অপমানের পরেও সে যতটুকু যা করেছে সেটা তার মহানুভবতা। জানেন, আমি কেটে পড়ার পর সে প্রায় অথৈ জলে পড়েছিল।
তখন সে চাকরি বাকরিও করে না, অথচ ছেলেকে লেখাপড়া শেখাতে হবে, সংসার চালাতে হবে। আমি তো তখন দ্বিতীয় প্রেমে এতই মত্ত তাকে টাকা পয়সা দেওয়া বন্ধ করে দিয়েছি। মল্লিকা কিন্তু একাই লড়াই করে নিজের পায়ে দাঁড়ালো। পুনেতেই একটা ছোট্ট ফার্মে জোগাড় করলো চাকরি। তারপর নিজের উদ্যোগে এই কম্পিউটার ট্রেনিং নিয়ে আস্তে আস্তে বেশ প্রতিষ্ঠিত করে ফেললো নিজেকে। বিপদের দিনে নিজের বাবা মার কাছে পর্যন্ত হাত পাতেনি। সেদিক দিয়ে দেখতে গেলে এমন আত্মমর্যাদা সম্পন্ন মহিলাকে তো দেবী বলতে হয় দাদা, অন্তত আমার মতো পাষণ্ডের তুলনায়। কথা শেষ করে হিমাদ্রি আবার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। বিকাশ লম্বা করে ধোঁয়া ছাড়লেন। আমিও তো তাকে সেভাবে এঁকেছি। আপনি আমাদের দুজনকেই বড্ড বেশি চিনে ফেলেছেন। এতক্ষণে হিমাদ্রির ঠোঁটে একটা ম্লান হাসি ফুটেছে। তবে আপনার গল্প শেষ হয়ে গেছে, আমার গল্প কিন্তু এখনো চলছে দাদা। কিরকম? মল্লিকা বোধহয় মনে মনে খানিকটা নরম হয়েছে। আমি ফোন করলে সে এখন কথা বলে, আমার খবরাখবর জিজ্ঞেস করে। তার জন্মদিনে আমি ফুল পাঠিয়েছিলাম, সেও এবার আমার জন্মদিনে একটা কার্ড পাঠিয়েছে। বাহ বাহ, এ তো সুখবর। বরফ তাহলে গলছে? কি জানি, আমাদের দূরত্বটা তো ঘুরছে না। সে যদি মুখ ফুটে না ডাকে, আমি চেঁচে তার কাছে যাই কি করে? একা থাকতে থাকতে আমি ক্রমশ হেজে যাচ্ছি দাদা, পচে যাচ্ছি, মরে যাচ্ছি। অথচ এজন্য মল্লিকাকে দায়ীও করতে পারি না। বারবার নিজেকে প্রশ্ন করি, আমি যে অন্যায়টা করেছি একই দুষ্কর্ম যদি মল্লিকা করত, আমি কি তাকে কখনো ক্ষমা করতে পারতাম? বিকাশ মনে মনে বললেন, তুমি একটা জ্ঞান পাপী। মুখে বললেন, যাককে যাক, যা ঘটা তা তো ঘটেই গেছে। আপনার মধ্যে অনুশোচনাও এসেছে। ভীষণ ভীষণ, বিশ্বাস করুন আমি অনুতাপে পুড়ছি। হিরে ফেলে কেন যে আমি কাঁচের পিছনে ছুটেছিলাম। তাহলে আবার কি, বোধোদয় যখন হয়েছে নিজেই এবার এগিয়ে যান। লাভ হবে কি, হয়তো যেটুকু পাচ্ছি তাও হারিয়ে ফেলবো। ভালোবাসা একবার কাঁটা বিঁধে গেলে তা কি আর পুরোপুরি উপড়ে ফেলা যায়? বিকাশ অ্যাস্ট্রেতে সিগারেট নেভালেন চেপে চেপে, হাসছেন মনে মনে। বিরহের কি মহিমা! সাহিত্য বিমুখ হিমাদ্রি রায়ও কেমন চোখা চোখা উপমা ঝাড়ছে। ভদ্র, শিক্ষিত, মার্জিত মানুষ, সম্পূর্ণ বিবেক বর্জিতও নয়, তবু কেন যে এমন ভুলভাল কাজ করে বসে। আহা বেচারা। বিকালে হিমাদ্রির কথা আর সেভাবে মাথাতেই ছিল না বিকাশে, থাকার কথাও নয়। সংবর্ধনা স্তুতির জোয়ারে ভাসার সময় নিজেকে ছাড়া আর কার কথাই বা মানুষের স্মরণে থাকে। অনুষ্ঠানটাও ভারী জমকালো হলো আজ। একখানা মাঝারি সাইজের অডিটোরিয়াম ভাড়া করেছিল ক্রিস্টি। ভালোই পাঠক সমাগম হয়েছিল সেখানে। প্রবাসী বাঙালিরা গুণীর কদর করতে জানে, প্রিয় সাহিত্যিককে উপহারও দিয়েছে অনেক। ধুতি পাঞ্জাবি, শাল, দামি কলমের সেট, কারুকাজ করা একখানা রূপোর ছাইদান, বিকাশের গল্প উপন্যাসের নাম জুড়ে জুড়ে একখানা মজাদার মানপত্র। নাচ গানের পর নাটকটিও মন্দ হলো না। স্থানীয় এক তরুণ নাট্যরূপ দিয়েছে। ক্রিস্টির ছেলে মেয়েদের অভিনয়ও যথেষ্ট উচ্চমানের। দেখতে দেখতে হিমাদ্রিকে মনে পড়ছিল বটে। ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকে খুঁজেও ছিলেন বিকাশ, তারপর ভুলেও গেলেন। বিকাশ স্বরচিত একটি গল্প পাঠ করলেন অনুষ্ঠানে, গুছিয়ে লম্বা একখানা বক্তৃতাও দিলেন। বাঁধ ভাঙা হাততালিতে বুক কানায় কানায় ভরে উঠল। আসর ভাঙার পর অটোগ্রাফ বিতরণ, বইতে, কাগজে, ডায়েরিতে। পাঠক পাঠিকার দল ঝাঁকে ঝাঁকে ঘিরে ফেলল তাকে। হাসি হাসি মুখে সই বিলোলেন বিকাশ, টুকরো টুকরো প্রশ্নের উত্তর দিলেন। সুবেশা পাঠিকাদের সঙ্গে হালকা রঙ্গরসিকতা চলল একই তালে। এত বয়স হলো, তবু এই সব মুহূর্তগুলো এখনো কি যে মধুর লাগে। অবশেষে হোটেলে ফেরার পালা। উদ্যোক্তাদের সঙ্গে ঈষৎ শ্রান্ত পায়ে বিকাশ এগোচ্ছিলেন গাড়ির দিকে। হঠাৎ সামনে এক মহিলা। আপনাকে একটা প্রশ্ন করতে পারি? গলার সুর যেন একটু অন্যরকম, আপ্লুত পাঠিকাদের মতো নয়, স্বরে যেন আক্রমণের আভাস। বিকাশ থমকে দাঁড়ালেন, ঝলক নিরীক্ষণ করলেন বছর 40-এর মহিলাটিকে।
শ্যামলা রং, ছোটোখাটো চেহারা, তবে হাবে ভাবে বেশ একটি ব্যক্তিত্ব আছে। এমন পাঠিকাদের একটু সমঝে বুঝে চলেন বিকাশ। তবু হেসেই বললেন, খুব কঠিন প্রশ্ন নয় তো? আমি কিন্তু লেখাপড়ায় খুব কাঁচা, ফেল করে যাব। রসিকতাটুকু বুঝল না মহিলা, একটুও না হেসে সরাসরি জিজ্ঞাসা করল, আপনার নায়িকাদের ওপর এমন অবিচার করেছেন কেন? কোন নায়িকা? কাল প্রতিমা শর্বরী। আমি উপন্যাসটা পড়েছি, নাটকটাও দেখলাম। শর্বরীকে আপনি একদম ফিলই করতে পারেননি। তাই নাকি? অবশ্যই। আপনি তাকে এমনভাবে পেন্ট করেছেন যেন সে ভীষণ নিষ্ঠুর, কোনো দয়াও নেই, মায়াও নেই, ইনফ্যাক্ট তার যেন হৃদয়ই নেই। বিকাশ কৌতুক ভরে বললে, নেই তো। থাকলে যে স্বামী তার কাছে ফিরতে চাইছে তাকে হসপিটাল থেকে ডাটা করে দিতে পারে? আপনি ভালোবাসার কিচ্ছু বোঝেন না। আপনি শর্বরীর রাগটাই দেখলেন, তার অভিমানটা নয়। সবচেয়ে প্রিয় পুরুষ যদি অন্য মেয়ের রূপে মুগ্ধ হয়ে 14 বছর ঘর করা স্ত্রীকে ছেঁড়া কাঁথার মতো ফেলে দিয়ে চলে যায়, শর্বরীদের তখন কতটা আঘাত লাগে অনুভব করতে পারেন? তারপরেও শর্বরীরা কিন্তু ক্ষমাই করে দেয়, অপেক্ষা করে। শুধু অসুস্থ হয়েছিল বলে হাজব্যান্ডকে ফিরিয়ে নিতে হবে, এটা কি শর্বরীর ভালোবাসার প্রতি অপমান নয়? শর্বরী তো তার হাজব্যান্ডকে কাছে চাই, কিন্তু সমান সমান সিচুয়েশানে। স্রেফ ভালোবাসার টানে যদি তার হাজব্যান্ড তার দরজায় এসে দাঁড়ায়, শর্বরী কি তাকে প্রত্যাখ্যান করবে? মোটেই না। বলেই হন হন করে চলে যাচ্ছে মহিলা। কেমন যেন ধন্দ লাগলো, চেঁচিয়ে ডাকলো, শুনুন। মহিলা ফিরে তাকিয়েছে। বিকাশ জিজ্ঞেস করল, আপনার নামটা জানতে পারি? মল্লিকা। মাস চারেক কেটে গেছে। বিকাশ পুজোর লেখা নিয়ে বেজায় ব্যস্ত। ঘন ঘন তারা আসছে পত্রিকার দপ্তর থেকে, ঘাড় গুঁজে মগজ কোপাচ্ছেন দিন রাত। হঠাৎ এক দুপুরে হিমাদ্রির আবির্ভাব। বিকাশ প্রথমটা চিনতে পারেননি। একে লেখায় ডুবে থাকার কারণে খানিক আনমনা, তাই আবার 4 মাসে স্মৃতিতে খানিক পলিও জমেছে। তবে কয়েক সেকেন্ডের মধ্যে মনে পড়ে গেল। হেসে বললে, কি খবর, আছেন কেমন? আছি, কলকাতায় এসেছিলাম, আপনার ঠিকানাটাও কাছে ছিল, ভাবলাম একবার দেখা করে যাই। বেশ করেছেন। তা ওদিকের কি খবর? আপনার মিটমাট হয়ে গেছে তো? দুদিকে মাথা নাড়ল হিমাদ্রি। সে কি? বিকাশ চমকেছেন। আমার তো বিশ্বাস ছিল এর মধ্যে আপনারা মল্লিকার কাছে যাননি। গিয়েছিলাম আপনার পরামর্শ মতো, কিন্তু একসঙ্গে থাকা আমাদের হলো না। কেন? মল্লিকার তো আপনার জন্য যথেষ্ট সফট কর্নার আছে। বিকাশের ভুরুতে ভাঁজ। আটকালো কিসে? ছেলে, তার আর মায়ের মাঝে আমাকে সে আর ঢুকতে দিতে চায় না। কারণ? বুঝতে পারছি না দাদা। এমনিতে তো সবই ঠিক আছে, আমার সঙ্গে সে খুবই ভদ্র বিহেভ করে, মায়ের উপরেও তার প্রচণ্ড টান, আচার আচরণে কোনো বেচালপনা নেই, মন দিয়ে পড়াশোনা করে, সামনে হায়ার সেকেন্ডারি বলে খুব খাটছে। কিন্তু এই একটি ব্যাপারে তার সে কি বেয়ারা গো, কিছুতেই আমাদের একসঙ্গে থাকতে দেবে না। আশ্চর্য, বিকাশ অধৈর্যভাবে বললেন। মল্লিকা কি বলছে? সে হেল্পলেস, তার কিছু করার নেই। হিমাদ্রি মাথা নিচু করল। ছেলে এখন বড় হয়েছে, তার ইচ্ছের অনিচ্ছের কথাও তো মল্লিকাকে ভাবতে হবে, নয় কি? যাব বাবা, আমি ভাবলাম কোথায় একটা মধুরেণু সমাপয়াত হয়েছে। ওসব আপনাদের গল্পেই হয় দাদা। হিমাদ্রির স্বর দুলে গেল। আরও দুঃখের কথা শুনবেন? মল্লিকা আমার কাছে ডিভোর্সের নোটিশ পাঠিয়েছে। ছেলের চাপে পড়ে, পাছে আবার সম্পর্কটা জোড়া লেগে যায়। ছেলে চাইছে পাকাপাকিভাবে কাটান চেরান হয়ে যাক। বিকাশ হতভাগ মুখে বললেন, তা একদিন ছেলে ডিভোর্সের কথা বলেনি কেন? তখন মিলের সম্ভাবনাটা দেখেনি যে। হিমাদ্রির ঠোঁটে তেতো হাসি। এখন তার মা বাবা সেরকম কিছু চাইছে বলেই হয়তো। বিকাশের মুখে আর কথা ফুটল না। চিন্তা ভাবনাগুলো কেমন সব গুলিয়ে যাচ্ছে। ছেলেটা এমন করে কেন? বাবা মাকে আলাদা দেখে তার চোখ সয়ে গেছে। এখন কি ছবিটা আর বদলাতে চায় না?
নাকি বাবার উপর চাপা আক্রোশটা সে এইভাবে প্রকাশ করছে? কিংবা হয়তো বাবা মার ঝগড়ার কুৎসিত স্মৃতিটা এখনও তাকে তাড়া করে। হয়তো সে ভয় পাচ্ছে আবার যদি সেই দৃশ্য ফিরে আসে। নাকি এর নিছকই মায়ের ওপর অধিকারবোধ, ভালোবাসা ভাগাভাগি করতে চায় না বলে বাবাকে সে দূরে ঠেলে দিচ্ছে। অথবা এসব কিছুই নয়, অন্য কোনো জটিল মনস্তত্ত্ব। এবার বিকাশই ফোঁস করে দীর্ঘশ্বাস ফেললেন। না, শিক্ষানবিশী এখনও তার শেষ হয়নি। মনুষ্য চরিত্র চেনা এখনও ঢের বাকি। এতক্ষণ আপনারা শুনলেন সুচিত্রা ভট্টাচার্যের লেখা অচেনা ত্রিভুজ গল্পটি। এই ধরনের আরও ছোট গল্প বা উপন্যাস শুনতে চাইলে আমার চ্যানেল অপরিচিতা দ্য আনটোল্ড ওয়ানকে ফলো করতে পারেন। আজ তবে এইটুকুই থাক, কথা হবে আবার পরের নতুন কোনো গল্পে। ধন্যবাদ।